আমাদের এই যে গাড়িটা আছে ইফাই রয়্যাল এনফিল্ড 350-এর ক্লাস প্লেট ডাউন হয়ে গেছে, বলতে ক্লাস প্লেট পুড়ে গেছে। গাড়ি কোনো রকম ছোট নেই, আর খুব সামান্য গতিতে আসছে। ক্লাস ফুল চেপে দিলেও ছেড়ে দিলেও মানে যতটা গড়ানো দরকার তার 1/4 ভাগও গড়াচ্ছে না। আচ্ছা, তার মানে হলো গিয়ে ক্লাস প্লেট খারাপ। তো এই ক্লাস প্লেট খারাপের জন্য আমরা এই গাড়িটাকে ক্লাস প্লেট চেঞ্জ করব। তো ক্লাস প্লেট চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে ক্লাস কভারটাকে খুলতে হবে, আর তার আগে আমরা সাইলেন্সারটাকে খুলে নিয়েছি। আর যে ব্রেকের মানে ব্রেক আছে, ব্রেক প্যাডেল, সেটাকেও আমরা আগে খুলে নিয়েছি। কারণ এর যদি এখন ক্লাস প্লেট চেঞ্জ করতে হবে তখন কিন্তু এর যে সাইলেন্সার সামনেরটুকু না খুললে হবে, কিন্তু পিছনেরটা খুলতেই হবে। পিছনেরটা না খুললে কোনো রকমভাবে ক্লাস কভারটাকে খোলা সম্ভব হবে না। তো এর জন্য আমরা প্রথমে ক্লাস কভারটাকে ওপেন করছি। ওপেন করার জন্য এর সব এলএনকি বোল্ট আছে 4 নম্বর। তো আমরা সেগুলোকে প্রথমে সব খুলে নিচ্ছি। তারপরে আমরা দেখব যে ক্লাস প্লেটের পজিশন কি আছে। মানে যদি শুধু ক্লাস প্লেট চেঞ্জ করা যায় সেটাও ভালো, আর যদি অ্যাসেম্বলি চেঞ্জ করতে হয় তাহলে অ্যাসেম্বলির দাম মোটামুটি 3000 টাকার উপরে আছে। তো যাই হোক, আমরা এখন খুলে দেখব যে এটার প্রবলেমটা কি। তো এই যে আমাদের মাধব বাবু আছে, মাধব মিস্ত্রি, মোটামুটি ভালো মিস্ত্রি একজন, আমাদের এখানে এর ভালো নাম আছে। তো যাই হোক, কভারটাকে খোলার জন্য দায়িত্ব দিয়েছি, সে বলল আমি খুলবো, যেহেতু আমার মিস্ত্রি নয়, মানে আমাদের পাশের এই মিস্ত্রি, তাই বলি করো। যাই হোক, আমাদের এই যে এলএনকি বোল্টগুলো আছে সব খোলা হয়ে গেছে। এরপর আমরা কভারটাকে ওপেন করব। এটা কভারটাকে ওপেন করার কোনো ঝামেলা নেই, কারণ এর পুরো জায়গাটা যত ইঞ্জিন বড় হবে তত জায়গা বেশি হবে, আর কাজ করতেও মজা আছে। তো এভাবে ক্লাস কভার খোলার পরে আমাদের এই যে ক্লাস প্লেট আছে, প্লেটটাকে খোলার জন্য এখানে 10 নম্বর বোল্ট আছে 5টা। এই 5টাকে খুলে নিতে হবে। 5টা বোল্ট না খুললে কিন্তু ক্লাচ প্লেট বেরোবে না। আর এই সিস্টেমগুলো খুবই ভালো, কারণ এটা উল্টো সিস্টেমের সিস্টেম। যেরকম আমাদের ফিওরো গাড়ি আছে, ফিওরো গাড়ির যে ক্লাচের সিস্টেমটা আছে সেটা কিন্তু আর বুলেটের একই। তো যাই হোক, আমরা প্লেটটা তো বার করে নিলাম। এবারে দেখে নিচ্ছি ক্লাস প্লেট ডাউন আছে, পুড়ে গেছে। কারণ বলছি, এর যে ক্লাস প্লেট আছে, ক্লাস প্লেটের যে উপরে যে উঁচু উঁচু অংশগুলো থাকে সেগুলো যদি খেয়ে চলে যায় বা কালো হয়ে যায় তাহলে কিন্তু এগুলো ধরা যায় যে খারাপ আছে। তো এগুলো খেয়ে গেছে। এবার হব সেন্টার যেটা আছে সেটাও খেয়ে গেছে। হব সেন্টার খেয়ে গেলে কোনো রকমভাবে ক্লাস প্লেট চেঞ্জ করা সম্ভব নয়, কারণ তখন অ্যাসেম্বলি চেঞ্জ করা দরকার। তো আমরা অ্যাসেম্বলি চেঞ্জ করব, কারণ এই যে অবস্থা তাতে। আর এই যে বোল্ট আছে 27 নম্বর বোল্ট আছে, এটাকে উল্টো ঠেটের আছে, মানে টাইট করলে খুলবে, এটা আমি জানিয়ে দিলাম। মানে এর উল্টো ঠেট, আর এর ক্লাচ যে নাটটা আছে, নাটটা কিন্তু আর 27 নম্বর। এও খেয়ে গেছে, ভালোভাবেই খেয়েছে, তার মানে ক্লাচ প্লেট খুবই খারাপ। এবার আমরা অ্যাসেম্বলি নিয়ে এসেছি, 300 টাকার উপরে দাম আছে, 308 টাকা বা তার একটু এদিক ওদিক হতে পারে। তো যাই হোক, আমরা অ্যাসেম্বলিটাকে নিয়ে এসে এবার কিন্তু আমরা এটাকে ফিট করব। তো প্রথমে আমরা এই অ্যাসেম্বলিটাকে, আর অ্যাসেম্বলি লাগার আগে দেখবেন যে যেটা আপনাদের হাউজিং আছে, হাউজিংয়ের ওখানে কিন্তু একটা ওয়াশার থাকে, ক্লাচ ওয়াশার যেটাকে বলা হয়, ওটা যেন অবশ্যই লাগানো হয়। তারপর আমাদের এই ক্লাচ প্লেটটাকে খুলতে হবে, কারণ গিয়ে না খুললে হবে না।
খোলা অবশ্যই খুলতে হবে এই ক্লাচ প্লেট। আগে আমরা ইঞ্জিনের মধ্যে একটু বসিয়ে নিই। হাউজিংয়ের মধ্যে বসালে কি হবে, তার আগে এর যে আগে ক্লাচ প্লেটটা পুড়ে গেছে, তার যে কিছু অংশ আছে সেগুলো কিন্তু এই যে হাউজিংয়ের সাইডে লেগে রয়েছে, সেগুলো আমরা ভালো করে একটু পরিষ্কার করে দিচ্ছি। কারণ এই নোংরাগুলো যখন আবার ঘুরবে তখন কিন্তু এর সঙ্গে আবার মোবিল মিশে যাবে, মোবিলে মিশে অতিরিক্ত কালো হয়ে যাবে, ইঞ্জিনটাকে আস্তে আস্তে খারাপের দিকে নিয়ে যাবে। এর জন্য আমরা এই কালিগুলো সব পরিষ্কার করে দিচ্ছি। কালি নয়, যেটা ক্লাচ প্লেটে পুড়ে গেলে যে অংশটা অ্যালুমিনিয়াম আর মিলে গিয়ে কাদা টাইপের একটা ছিটকে সাইডে লাগে, সেই নোংরাগুলোর কথা বলছি, কোনো কালির কথা আমি বলছি না। তো যাই হোক, এগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি। তো আমাদের পরিষ্কার করে নেওয়ার পরে আমরা যে হাউজিংটা আছে, হাউজিংটা কিন্তু অবশ্যই আগে না খুলে ইঞ্জিনের মধ্যে বসিয়ে খুলে নিলে ভালো হয়। হালকা একটু ঢুকিয়ে খুলে নিলে ভালো হবে। তো আমরা এটা হালকা করে বসিয়ে দিচ্ছি। এরপরে যে 10 নম্বর বোল্ট আছে ক্লাচের, এই 10 নম্বর বোল্টগুলো আমাদের খুলে নিতে হবে, কারণ এর মধ্যে যে ক্লাচের যে পুশ রড আছে সেটা কিন্তু ঢোকাতে হবে, যার জন্যই এটা খোলা অবশ্যই দরকার। কারণ এর তো পুশ রড ভিতরটাকে ঢুকিয়ে আমাদের বাইরে বেরোবে, এটা সেই সিস্টেম আছে, যার জন্য পিছন দিয়ে তো ক্লাচের হাউজিংয়ের ভিতর দিয়ে ঢুকবে না, কারণ এটা ঢোকাও সম্ভব না। তাহলে অনেক সময় কী হতে হয়, অনেক রকম গন্ডগোল হতে পারে, যার জন্য এটা আমাদের খুলে ক্লাচের পুশ রডটাকে আমরা ভিতরে ঢোকাবো, যেটা বেয়ারিংয়ের সঙ্গে টানা থাকে। আর এই যে 5টা বোল্ট আছে, এর স্প্রিং 5টা আছে। আর এর ক্লাচ খোলার জন্য পালসারের 5 পুলারের যে ইয়ে আছে সেটা দিয়ে কিন্তু হবে না, কারণ অনেক সময় পুলার যেটা হয়, এই বুলেটের পুলারগুলো আলাদা। আমরা দেখেছি 5 ট্যাঙ্কের পুলার পালসারের সঙ্গে মিলে যাবে, কিন্তু পালসারের পুলার দিয়ে খোলা সম্ভব নয়, কারণ এর যে 27 নম্বর বোল্ট আছে, 27 নম্বর এই নাট আছে, 27 নম্বর নাটটা কিন্তু যে গুটি আছে সেটা কিন্তু অতিরিক্ত মোটা থাকে, যার কারণে ওর মধ্যে ঢুকবে না। এর জন্য আমাদের খুলতেই হবে। যাই হোক, আমরা খুলেছি, এবার এটাকে টাইট করে নেব। এবার নাটটাকে আমরা টাইট করে নিচ্ছি। 27 নম্বর নাট, এটা উল্টো ঠেট, যখন ঢিলে করলে এটা কিন্তু টাইট হবে, ঢিলের দিকে টাইট হবে। তো যাই হোক, আমরা এটাকে লাগিয়ে দিলাম নাটটাকে। এইবার এর মধ্যে একটা ক্লাচের যে পুশ রডটা আছে সেটা কিন্তু এর মধ্যে ঢুকবে, এই যে ঢুকিয়ে দিলাম, আর কিছু করতে হবে না। এবার আরামে বসিয়ে দিন, কোনো সমস্যা নেই। আরামে ঢুকিয়ে এটা যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে তার কোনো ব্যাপার নেই, হালকা করে বসিয়ে দিলে বসে যাবে। এবার স্প্রিং 5টা আমাদের লাগাতে হবে। 5টা স্প্রিং লাগালে আমাদের যে ক্লাচ আছে, ক্লাচের সাইডটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের এই যে নাটগুলো আছে এগুলো কিন্তু ভালো করে টাইট করতে হবে, কারণ হচ্ছে গিয়ে নাট যদি কোনো রকম বা ঢিলে থাকে, কারণ এটা ঘোরে সবসময়, নাট ঢিলে থাকলে কিন্তু খুলে আসতে পারে। তো এর জন্য আমাদের ভালো করে টাইট করতে হবে, কারণ এসব ইঞ্জিনগুলো বড়, এর যাবতীয় জিনিস বড়, ছোটোখাটো জিনিস অনেক সময় ঢিলে হলেও করা উচিত নয়, অনেক সময় ঢিলে থাকে, হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায়, হয়তো কাজ করতে করতে কারোর সঙ্গে কথা বলতে বলতে এগুলো হয়ে যায়। তো এগুলো না হওয়াই ভালো। তো সব টাইট করার পরেও একবার চেক করে দেখে নেওয়া দরকার। আর এই যে পুশ রডটা আছে তাতে দাঁত আছে, দাঁতটা কিন্তু মিলিয়ে আমাদের বসাতে হবে। এবার যদি ক্লাচ কভার বসানোর পরে উপরে দেখা যাচ্ছে যে
যে ক্লাচের অ্যাডজাস্টিং আছে সেটা যদি ভুল হয়ে থাকে সেটা উপর থেকে কিন্তু অ্যাডজাস্ট করা যায়। তো সেটা আমি পরে দেখাচ্ছি। আগে আমি ক্লাচের যে নাটগুলো আছে সেগুলো টাইট করে নিচ্ছি, এই বোল্টগুলো আছে সরি, টাইট করে নিচ্ছি। নেবার পরে আমি এটাকে আবার একবার হাত দিয়ে টাইট করে দেখে নেব। দেখুন এটা টাইট আছে, এটাও টাইট আছে, এটাও টাইট আছে, এটাও টাইট আছে, এটা কিন্তু একটু ঢিলে ছিল, টাইট হয়ে গেল। তো এবার আমরা ক্লাচ প্যাকিং লাগাচ্ছি। ক্লাচ না জল আছে, ক্লাচ প্যাকিং এটা লাগাচ্ছি। এটাও 200 টাকার উপরে দাম আছে। তো ক্লাচ প্যাকিংটা লাগাবার সময় একটু সতর্কভাবেই লাগানো ভালো, কারণ এর যে দাম আছে দামটা কম নয়, 200 টাকা, 287 এরকম কিছু হবে, 200 টাকার উপরে মোটামুটি। এর জন্য এটাকে সতর্কভাবেই লাগানো অবশ্যই দরকার। এটাকে বসানোর পরে আমাদের ক্লাচ কভারটাকে বসিয়ে নেব। ক্লাচ কভারটাও বসাতে সেরকম কোনো ঝামেলা নেই, আস্তে করে বসিয়ে দিলেই এটা কিন্তু বসে যাবে। এই লিভারটা আছে, লিভারটা এই এর যে দাঁত আছে এই লেভেলেই কিন্তু ভিতরে যে পুশ রডটা আছে ক্লাচের সঙ্গে সেটা হিসেব করে লাগাতে হবে। তো এটাকে লাগানোর পরে একবার দেখে নিতে হবে কত ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটাকে মেকআপ করতে হবে। যে যদি দেখা যায় অনেকটা কম বেশি হচ্ছে, সেটাকে আপনি আস্তে করে খুলে লিভারটাকে অ্যাডজাস্ট করতে পারেন, যে এই পজিশন দিয়ে দিলে আমার এইটা এখানে এসে দাঁড়াবে, সেইভাবেই কিন্তু করতে হবে। ডিফারেন্স দেখে নিতে হবে, ডিফারেন্স ঢুকিয়ে দেখে নিলে কিন্তু সবচেয়ে ভালো হবে। যাই হোক, আমাদের লিভারটা আপাতত সঠিকভাবে বসানো হয়েছে। তো এবার আমরা এর যে এলেঙ্কি বোল্ট আছে সেগুলোকে আমরা এখন ফিটিং করব। তো মোটামুটি আমাদের যে এলেঙ্কি বোল্ট এগুলো সব কটা প্রথমে আমরা বসিয়ে নেব, তারপরে কিন্তু আমরা টাইট করব। এই কাজগুলোর সময় বেশি লাগে না, সময় লাগে আউটের কাজে। যেমন এই সাইলেন্সারের একটা ঝামেলা আছে, এই সাইলেন্সার লাগাতে গেলে ঝামেলা নয়, এগুলো সময় খায় বেশি। তো এমনি কিন্তু এইসব কাজে কিন্তু ইঞ্জিনের যে কাজগুলো আছে সেগুলো অতটা অসুবিধা হয় না, যতটা সাইড কাজে অসুবিধা হয়। তো যাই হোক, আমরা এলেঙ্কি বোল্টগুলো সব ইঞ্জিনের লাগিয়ে নিচ্ছি ক্লাচ কভারের। এই গাড়ির মোবিল মোটামুটি আনুমানিক দেখা যাচ্ছে 2 লিটারের একটু বেশি হবে, মানে 2 লিটার 100 গ্রাম 200 গ্রাম হতে পারে আমার আইডিয়ায়। একটুখানি মোবিল কম আছে, যাক মোবিলটা খারাপ নেই, কয়েকদিন আগে হয়তো চেঞ্জ করেছিল, যে হয়তো ক্লাচ প্লেট গাড়ি টানছে না মোবিলের জন্য, মোবিল হয়তো খারাপ হয়ে গেছে, সেইভাবেই কিন্তু মোবিলটাকে চেঞ্জ করেছে। মনে করেছে যে মোবিল কমে গেছে মনে হয়, তার জন্য গাড়ির টান কমে গেছে। আসল ব্যাপার তো সেটা নয়, এরা তো আর গাড়ির ড্রাইভার, এরা গাড়ির চালক, এরা কি আর অতটা বোঝে? যখন মিস্ত্রির কাছে এসছে তখন বলছে যে এই প্রবলেম হচ্ছিল, তখনই আমরা বুঝে বলছি যে এই প্রবলেমটা হলো এখান থেকে আসে। তো তার কারণেই কিন্তু তারা বোঝে যে হ্যাঁ ওইটাও হতে পারে। তো সেইভাবে কিন্তু একটা মিস্ত্রির উপর নির্ভর করে গাড়ি রিপেয়ারিংগুলো করা হয়। অনেক সময় দেখা যায় অনেক মানে বুঝতে পারে না, ধরুন মাথা ব্যথা হয়েছে বলে দিল আমার গা ব্যথা। তো এইগুলো ডিফারেন্স অনেক সময় হয়, অনেক জায়গায় হয়, এটা আমরা লক্ষ্য করে দেখেছি। তা সেগুলো না করা ভালো, না বুঝতে পারলে তাকে ছেড়ে দেওয়াই ভালো, বলাটা উচিত না, বা সেই কাজটা করা উচিত না। জানো আবার কাজ করো, যদি না জানো তাহলে সেটার দিকে না করাটাই ভালো, কেন চিকিৎসা ভুল করলে সেটা অন্যদিকে হবে। যাই হোক, এগুলো বলা উচিত নয়, তাও বললাম, কারণ হলো গিয়ে অনেকে খারাপ ভাবতে পারে যে এরমভাবে বলছে, এরমভাবে নয়, এটা স্বাভাবিক কথা। আমার যদি চাকাটা পাংচার হয়ে যায়, এবার আমি যদি বলি যে চাকা পাংচার হয়েছে আপনি টিউব লাগিয়ে নিন,
যেটা টিউবলেস বলে। তা টিউব লাগিয়ে নিয়েছে, টিউব লাগালে কাজ হবে, কিন্তু মানে টিউবলেস যেটা, সেটা কি আর ভালো হবে? সে তো লিক হয়ে গেলে সেখান থেকে ঠেলেই আনতে হবে, যেহেতু টিউব লাগানো। আর যদি ওটাকে টিউবলেসটাকে ঠিক করা হয় তাহলে সেই চালিয়ে আসতে পারবে। যদি লিকও হয়ে যায় সে চালিয়ে আসতে পারবে, এরকমই ব্যাপার। যেটা যেরকম দরকার তার সেরকম ভাবে করে দেওয়া দরকার, এটা উল্টো না করাই ভালো। তো যাই হোক, আমাদের মোটামুটি ক্লাসের কাজ কমপ্লিট হয়ে এসছে। এবার এই টাইটগুলো আমরা প্রথমে হালকা করে দিয়ে নিচ্ছি। এই টাইটগুলো কিন্তু পুরো হিসেব করে দেওয়া দরকার। আর এর যে এলেঙ্কি আছে, মোটামুটি খারাপ এলেঙ্কি দেয়নি, ভালোই এলেঙ্কি দিয়েছে, আর অনেক দিয়েছে। যার যেহেতু এটাকে শক্তপোক্ত, মানে কোথাও দিয়ে অয়েল লিকেজ না হয়, কভারিংটা ভালো আছে। তো যাই হোক, আমাদের সব নাট একটা একটা করে মোটামুটি চেক করা হয়ে গেল, যে সব নাট লাগিয়ে আমরা ঘুরিয়ে দেখে নিচ্ছি। এরপর কিন্তু আমাদের লাস্টে যেটা হবে সেটা কিন্তু একটু কুইক, মানে ভালো করে একবার চেক করে নিতে হবে। এই হলো আসল রহস্য। আমরা এটাকে সবগুলোকে আস্তে আস্তে করে চেক করে নিচ্ছি। ফুল টাইট, প্রথমে আস্তে আস্তে টাইট করো, সবগুলো বসিয়ে দেখে নাও। তারপরে কিন্তু লাস্ট টাইমে একবার ভালো করে দেখে নিতে হবে যে টাইট আমাদের বরাবর ঠিক আছে কিনা, কোনো রকমভাবে ঢিলে না থাকে। ঢিলে থাকলেই লিকেজ করতে পারে, আর ঢিলে থাকলে লিকেজের পরেও আস্তে আস্তে রোগ অন্যদিকে চলে যেতে পারে। তার জন্য আগে সতর্কভাবে আমাদের এগুলো টাইট দেওয়া দরকার। আবার গায়ের জোরে অতিরিক্ত টাইট না দেওয়াই ভালো, তাতে অ্যালুমিনিয়ামের বডির উপর প্রেশার আসে এবং জায়গাগুলো খারাপের দিক যেতে পারে, ঠেট খারাপ হয়ে যেতে পারে। দরকার হয় একবারের জায়গায় দুবার দেখবেন, তাও ভালো, কিন্তু ভালো করে করতে হবে। এবার আমাদের যে কাজটা হচ্ছে সেটা হলো, এই যে ফুড ড্রেসটা আছে সেটাকে লাগিয়ে বাকি কাজগুলো আমি খুব মোটামুটি এটা কিন্তু ফুড ড্রেস, আর ফুড ড্রেসের সঙ্গে রয়েছে গিয়ার, মানে সরি, ব্রেক প্যাডেল। আর এর যে একটা প্রবলেম হয়েছে, দেখুন আপনি ফুড ড্রেসের সঙ্গে চেকেও কিন্তু ব্রেক প্যাডেল উপরে উঠে রয়েছে। এটাই কিন্তু আমাদের গাড়িওয়ালা বলে দিয়েছে যে ফুড ড্রেসটা ব্রেক প্যাডেলটা উপরে উঠে রয়েছে, ধাক্কা লেগে সেটাকে ঠিক করে দিতে। এর জন্য কিন্তু আমাদের আবার ওটা ঠিক করতে হবে। তো যেহেতু এটা ধাক্কা লেগে হয়েছে, তাই আমরা এটাকে আস্তে আস্তে করে দেবো, মানে যে কোনোভাবে সোজা করে দেবো আমাদের যথারীতি সাধ্য দিয়ে। যাই হোক, আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু সাইলেন্সারটাকেই লাগালে আমাদের গাড়ি কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এই যে সাইলেন্সার কিন্তু একটু উল্টো পাল্টা হলে কিন্তু সামনে থেকে যে একটা ফ্যাটফ্যাটে আওয়াজ সেটা আসতে পারে। তো জয়েন্টের জায়গাটা ভালো করে দেখে তারপর লাগানো উচিত, আর জয়েন্টের জায়গা দেখে লাগালেই আওয়াজটা হয়তো ঠিক হয়ে যেতে পারে। তাড়াহুড়োর কাজ না, এগুলো খুব ভালোভাবে করা অবশ্যই দরকার। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর
যদি কোনো রকম প্রবলেম দেখতে পান সেটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমারও হয়তো কিছু কাজে ভুল হতে পারে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি ভুল ধরতে পারেন তো সেটাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, তাতে আমি খুশি হব। তো মোটামুটি আমাদের গাড়ি কিন্তু কমপ্লিট।